ওরে বাবা রে বাবা, ও পুকুর পাড়ে পা দিলেই তো পায়ে ছ্যাঁকা লাগছে। হ্যাঁ, ওরে বাবা রে, কি গরম পড়েছে রে। না না, বেশ কিছু ঝপাং ঝপাং ডুব দিয়ে দি। ওরে বাবা, আহ আহ ও দেখেছো দেখেছো মানুষটার কাণ্ড, এখনো চান করে ফেললো না। কখন যে খাবে আর কখন যে রাজসভায় যাবে তার কোনো ঠিক নেই। দিনে দিনে একটা হুঁশের মানুষ হয়ে যাচ্ছে। কি এত গজগজ করছো? কি গরম, কি গরম। ওরে বাবা রে, পুকুর পাড় থেকে আস্তে আস্তেই গামছা শুকিয়ে গেল। হ্যাঁ, এই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, রাজসভায় যাবে না নাকি? না গিন্নি, আজকে আর আজ সবাই গিয়ে আমার কাজ নেই। তার চেয়ে বরং তোমার হাতে বানানো কাতলা মাছের পাতলা ঝোল আর ভাত খেয়ে আরামে একটা জব্বর ঘুম দেব। কি রাজসভায় যাবে না? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? না না, শরীর আমার ঠিক আছে গিন্নি। আসলে এই গরমে শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে, তাই ভাবলাম এই গরমে রাজসভায় না গিয়ে একটু ছুটি করব। এই দেখো, আমি কিন্তু আগেই তোমায় বলে দিয়েছি আমার পরের মাসে একটা সীতাহার চাই। বিয়ের পরের দিন থেকে হার গয়না কিনে দিতে দিতে আমার শরীরের হাড় বেরিয়ে যাচ্ছে, আর আমি তোমাকে কিছু কিনে দিতে পারবো না। দেখো দেখো, আমি অত কথা শুনতে চাই না। সীতাহার চাই মানে চাই চাই চাই। আর হ্যাঁ, বাজারও না ফুরিয়ে এসেছে। খেয়ে দিয়ে উঠে বাজার থেকে আলু, পটল আর ঝিঙে নিয়ে এসো কেমন? মানে এই তো 3 দিন আগেই বাজার করে এনে দিলাম, এর মধ্যেই সব শেষ হয়ে গেল। সে তো চাল আর ডাল এনেছিলে, আর দুবেলা যে কবজি টুপি সবজি খাচ্ছ শেষ হবে না। দেখো গিন্নি, তুমি যদি এত খরচ বাড়াতে থাকো তাহলে আমি কেন, কুবেরের ধনও খালি হয়ে যাবে। কি? আমি আমি খরচ করি? আর নিজে যে দুবেলা পেট মোটা করে খাও তার বেলা? দেখুন মহারাজ, দেখুন, একটা রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী এখনো পর্যন্ত রাজসভায় এলো না, আর আমি একটু দেরি করে এলে তো একেবারে দক্ষযজ্ঞ বেঁধে যায়। সত্যি মন্ত্রীটা দেখছি দিনকে দিন কেমন অবাধ্য হয়ে উঠছে। ভালো কথা বলছি মহারাজ, ওনাকে বেশি তোল্লাই দিয়ে ওপরে তুলবেন না, নইলে একদিন দেখবেন উনিই সব ঘটিবাটি চাটি করে দেবেন। দেখি একটা ব্যবস্থা তো নিতেই হবে। হ্যাঁ, 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 সব দোষ তো শুধু আমার, শুধু আমার। বিয়ের আগে তো বলেছিলে তাল পুকুর, এখন তো দেখছি ঘটিও ডোবে না। ওহ গিন্নি, এই গরমে চিৎকার করো না, আস্তে আস্তে। ওহ বাবা, ভাবলাম একটা দিন একটু শান্তিতে ঘরে থাকবো, এখন দেখছি ঘরে মরেও শান্তি নেই। কি ব্যাপার বলো তো, এত বেলা হয়ে গেল মন্ত্রী এখনো তো এলো না। এই গরমে মন্ত্রীর আবার শরীর টরীর খারাপ করলো নাকি? ও সেনাপতি, আগে বলুন মহারাজ। হ্যাঁ, একবার মন্ত্রীর বাড়ি গিয়ে দেখো তো এখনো কেন এলো না। মানে মন্ত্রীর শরীর ঠিক আছে কিনা। আর আমার বাড়ি গিয়ে কাজ নেই সেনাপতি, আমি এসে গেছি। ওই এতক্ষণে এলেন মূর্তিধর মন্ত্রী। এ কি মন্ত্রী আজ আসতে এত দেরি করলে, কোনো সমস্যায় পড়লে নাকি? সমস্যা তো আমার পশ্চাতে এঁটুলির মতন আটকে আছে। বাজারে আগুন দাম, তার উপর এত কম টাকায় সংসার চালাচ্ছি, এটাই কি কম সমস্যার? মানে কি 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 বলতে চাইছো কি? আগে মহারাজ, এই মাসের বেতন ফুরিয়ে গেছে, তাই আপনার কাছে এলাম 2 মাসের বেতন অগ্রিম নিতে। সব সময় কোনো না কোনো ছুতো খুঁজে বেড়াচ্ছেন কিভাবে মহারাজকে বোকা বানিয়ে বেশ কিছু টাকা ট্যাঁকে ভরা যায়। হ্যাঁ, এখনো মাসের 15টা দিন ফুরলো না আর তোমার বেতন ফুরিয়ে গেল। কিছু টাকা বেঁচে ছিল মহারাজ,
কিন্তু সকালবেলায় পাকা কাতলা কিনতে গিয়ে সেটাও শেষ। এখন আমি নিঃস্ব মহারাজ। মহারাজ, মন্ত্রীমশাই কিন্তু এমনিতেই অনেক মাসের অগ্রিম নিয়ে রেখেছেন, তার হিসেবে এখনো আপনাকে দেননি। তুমি চুপ থাকো গোপাল, অকারণে পুরানো কাসুন্দি ঘাঁটছো কেন? না 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 না, গোপাল তো ঠিক কথাই বলছে। তোমাকে আমি আর এক কানা করিও দিতে পারবো না। বেটা গোপালের ট্যাঁক ট্যাঁক কথা শুনে মহারাজ তো মুখের ওপর না করে দিল। এবার গিন্নির মাথা ঠান্ডা করি কিভাবে? হ্যাঁ, দিন দিন জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে, রাজসভায় চাকরি করে এই কটা বেতনে আর সংসার চালানো যাবে না। তার উপর গোপাল পুরো পরিকল্পনাটাই ভেস্তে দিল। ধুর ধুর, চাকরি দিয়ে আর কিছু হবে না, একটা ব্যবসা করতে হবে। কি করা যায়, কি করা যায়? এবার আমি যা, বলটা তো ঝোপের মধ্যে চলে গেল। এবার খেলবো কি করে? চল আমরা সবাই মিলে গিয়ে বলটা খুঁজে নিয়ে আসি। হ্যাঁ, চল চল। কি ব্যাপার বলতো? হাঁস মুরগিগুলো আমাদের দেখে চিৎকার করছে কেন? ওরে বাবা রে, ওরে বাবা রে, সিংহ! সিংহ সিংহ, যা যা যা, পালাই পালাই পালাই, সব পালাই। পালাই 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 রে! ওরে বাবা, সিংহ! পালাই পালাই! কি ব্যাপার? হঠাৎ গুলটে, ন্যাপলা, পুচকে, পুটি, ট্যাপা এই সকাল সকাল দৌড়তে দৌড়তে কোথায় যাচ্ছে? কিরে, কি ব্যাপার? এই সকালবেলা তোরা ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিস? যাচ্ছি না গোপাল দাদু, পালাচ্ছি পালাচ্ছি, ভয়ে পালাচ্ছি গো। ও দাদু, দাদু, সিংহ এসেছে গো, সিংহ! তুমিও পালাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি ভয়ানক! সিংহ? ওরে বাবা! এই এই থাম 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 থাম, এই নধরকান্তি চেহারা নিয়ে আর ছুটতে পারছি না, তখন থেকে ছুটেই চলেছি। আচ্ছা, তোরা সিংহটা দেখলি কোথায়? পুকুরের ধারে, ওই মাঠটাতে আমরা বল নিয়ে খেলছিলাম। তারপর কি ব্যাপার বলতো? হাঁস মুরগিগুলো আমাদের দেখে চিৎকার করছে কেন? ওরে বাবা রে, ওরে বাবা রে, সিংহ! সিংহ সিংহ, যা যা যা, পালাই পালাই পালাই, সব পালাই। সিংহ! পালাই 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 রে! বুঝলাম। ওরে বাবা! আচ্ছা যা, তোরা সাবধানে বাড়ি যা, আমি দেখছি। যাই, রাজসভায় গিয়ে মহারাজকে বিষয়টা জানাই। বাপরে বাপ, কি ভয়ানক কাণ্ড রে বাবা! কৃষ্ণনগরের সিংহ! গভীর চিন্তার ব্যাপার। কৃষ্ণনগর রাজ্যে কি আবার চোরের উপদ্রব বাড়লো? মহারাজের জয় হোক। গোপাল, খবর শুনেছো? বিজ্ঞানীর পোষা হাঁস দুটো সকাল থেকে নাকি পাওয়া যাচ্ছে না। মনে হয় এ রাজ্যে চোরের উপদ্রব আবার বেড়েছে। উফ, এত চিন্তায় চিন্তায় আমি এবারে পাগল হয়ে যাব। চোরের উপদ্রব নয় মহারাজ, বলুন সিংহের উপদ্রব। সিংহের উপদ্রব? হ্যাঁ, সে কি? হ্যাঁ নয় হ্যাঁ, সেটাই তো বলতে এলাম। কি কি বলছো কি গোপাল? আগে হ্যাঁ মহারাজ, সকালবেলা রাস্তা দিয়ে আসছিলাম, দূর থেকে দেখি আমার নাতি নাতনিগুলো ছুটতে ছুটতে আসছে। বিজ্ঞানী ভায়া পুষেছিল হাঁস ডিম পাবে বলে, মাঝখান থেকে সিংহ এসে হাঁস নিয়ে গেল চলে। কান্নাকাটি করো না বিজ্ঞানী, কান্নাকাটি করো না। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো সভা তালে এখানেই শেষ। আর তোমরা সাবধানে যে যার বাড়ি যাও, আর আমাকে ভাবতে সময় দাও কি করা যায়। তোদের আবার কি হলো রে?
সিংহ 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 কি যে করি, কিছুই তো মাথায় আসছে না। কি করবেন মহারাজ, মানুষ হলে আমি তো ধরে সাহেস্তা করে দিতাম, কিন্তু এই যে তিনটে সিংহ, পশুরাজ সিংহ। প্রণাম মহারাজ। বলা যে এই সকাল সকাল আবার কি মনে করে? আগে মহারাজ, ওই কাল রাতে আমার বাড়িতে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, সাংঘাতিক ঘটনা? কি হয়েছে ভোলা? আগে মহারাজ, কাল রাতে খাওয়া সেরে সবে ঘুমাতে যাব, এমন সময় শুনতে পেলাম ওই গোয়াল ঘর থেকে গরুগুলো চিৎকার করছে। তাই লণ্ঠনটা নিয়ে এগিয়ে গেলাম দেখতে। গোয়ালে গিয়ে দেখি মহারাজ, ওই সিংহ তিনটে আমার গরু দুটোকে তুলে নিয়ে গেছে। গোয়াল ঘর ফাঁকা। আমি ব্যবসা করে খাই মহারাজ, গরু না থাকলে আমি দুধ পাবো কোথা থেকে? আর দুধ না পেলে ছানাও হবে না, আর ছানা না হলে আমার মিষ্টির দোকান তো বন্ধ হয়ে যাবে মহারাজ। আর দোকান বন্ধ হয়ে গেলে আমায় একেবারে ওই পথে বসতে হবে মহারাজ। ভোলা, কান্নাটা বন্ধ করো। এখন তুমি বাড়ি যাও, আমি আজকে কিছু একটা ব্যবস্থা করছি। ভোলার মুখটা দেখে বড় কষ্ট হয় মহারাজ, মানুষ হলে আমি ধরে সাহেস্তা করে দিতাম, কিন্তু এই যে তিনটে সিংহ। পেন নাম নেবেন মহারাজ? এ কি কেলে পচা, তুই কি আবার চুরি করতে শুরু করেছিস? একে না মন্ত্রী মশাই, কাল রাতে আমার ঘর থেকে না দুটো হাঁস চুরি হয়ে গেছে গো। শুনলাম আমার মতো গায়ের অনেকের বাড়ি থেকে এই সিংহ এসে হাঁস, মুরগি, গরু, বাছুর তুলে নিয়ে গেছে। তাই খবরটা জানাতে এলাম। সে কি চোরের ঘরে চুরি? হ্যাঁ, মন্ত্রী, মজা করার সময় এখন নয়। মহারাজ, চুরি সামানি ছেড়ে ওই হাঁসের ডিম বেচেই সংসার চালাচ্ছিলাম, তাও সিংহ তুলে নিয়ে গেল গো। এখন আপনি কিছু একটা করেন মহারাজ, নইলে তো পথে বসতে হবে। ঠিক আছে কেলে পচা, তুমি বাড়ি যাও, আমি তোমার হাঁসের ব্যবস্থা করছি। পেন নাম হই মহারাজ, পেন নাম নেবেন? সেনাপতি, ও সেনাপতি। আগে মহারাজ। তুমি এক কাজ করো, আজ রাতে সৈন্যদের নিয়ে রাজ্যের উত্তর পশ্চিম দিকে পাহারা দাও। গরু ছাগলের লোভে আজ রাতেও সিংহগুলো নিশ্চয়ই আসবে। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। হ্যাঁ, এবার দেখি সিংহ বাবাজি তোমায় কে বাঁচায়। শোন মহারাজ, সেনাপতিকে রাজ্যের উত্তর পশ্চিম দিকে সিংহ শিকার করতে পাঠিয়েছে, কড়া পাহারা চলছে, তাই আজ ওধারটা যাওয়া ঠিক হবে না, আমরা আজ দক্ষিণ দিকে যাব। ঠিক আছে মন্ত্রী মশাই, ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। তাড়াতাড়ি চলুন মন্ত্রী মশাই, বেশি রাত হলেই আমার আবার ওই ঘুম পায়। হ্যাঁ, তাড়াতাড়ি চল মহারাজ, আপনি যতই ইচ্ছে পাহারা বসান, সিংহ শিকার করতে পারবেন না। কাল রাতে তোমরা এত পাহারায় থাকা সত্ত্বেও কি করে সিংহ তিনটে গরু তুলে নিয়ে গেল? কি করে? দেখুন মহারাজ, নিশ্চয় পাহারা না দিয়ে নাক ডেকে ঘুমিয়েছে, মানুষ হলে আমি ধরে সাহেস্তা করে দিতাম, কিন্তু এই যে তিনটে জল জ্যান্ত সিংহ। মন্ত্রী, যেটা পারবে না সেটা নিয়ে কথা বলুন। যাও সেনাপতি, মুখের সামনে আর হাঁ করে দাঁড়িয়ে থেকো না, পিতে হও। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও গোপাল, তোমার মাথায় কোনো বুদ্ধি এলো নাকি ওই সিংহকে সাহায্য করার? মহারাজ, আপনি আর লোক পেলেন না? এমনিতেই ভুঁড়ি নিয়ে নড়তে চড়তে 6 মাস, একটা ভাঁড় সে কিনা করবে সিংহকে সাহেস্তা? মন্ত্রী, এক কথা বারবার বলো না তো। বলো, কারো মাথায় কোনো বুদ্ধি আসছে কি? আগে মহারাজ, ওই সিংহ ধরলে কি পুরস্কার আছে যদি বলেন, তবে মগজে একটু চাপ দিয়ে দেখতে পারি, যদি কোনো বুদ্ধি বের হয়। হ্যাঁ, যে ওই 3টে সিংহ ধরে এনে দিতে পারবে তাকে 100 মোহর দেওয়া হবে।
এখন আমি কি করব? কে লাঙল টানবে? কি করে চাষ হবে? এই তো আয়, আয়, পুটির আয়, বাবার গলা। আয়। গিয়ে দেখি তো ব্যাপারটা কি। কি হয়েছে পুটির বাবা, এত কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে গো গোপাল দাদা, সর্বনাশ হয়ে গেছে। আমার একটা মাত্র বলদ ছিল, কাল রাতে সিংহ তা তুলে নিয়ে চলে গেছে। কদিন আগে মুরগিগুলো তুলে নিয়ে গেল, এখন আবার বলদ। আয় হায় 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 হায়, এখন কি করে লাঙ্গল টানা হবে, আর কি করে এবার চাষ হবে? আমি পথে বসবো গোপাল দাদা, এবার আমি পথে বসবো। আচ্ছা পুটির বাবা, একবার গোয়াল ঘরের দিকে চলো তো। চলো। গোয়াল ঘরের পাশ থেকে সিংহের পায়ের ছাপ পেছনের জঙ্গলের দিকে গেছে। পায়ের ছাপ দেখে তো মনে হচ্ছে সিংহগুলো দু পায়ে হেঁটে গেছে। এই স্যাঁতস্যাঁতে কাদা মাটিতে গরুর খুঁড়ের আর মানুষের মতো পায়ের ছাপ। চলো তো পুটির বাবা, এই পায়ের ছাপ লক্ষ্য করে এগিয়ে যাই। চলো। আচ্ছা, সোজা এই দিকের রাস্তায় তো মনে হচ্ছে জঙ্গলের দিকে ঢোকে। আমার কিন্তু খুব ভয় করছে গোপাল দাদা, শেষে যদি গরু খুঁজতে গিয়ে সিংহের পেটে যাই। এমনিতেই তো তোমার এখন রোজগার করার মতো কোনো উপায় নেই, কদিন পরে তো না খেয়েই মরতে হবে, না হয় সিংহের পেটেই গেলে। চলো না। এরকম ভাবে বলো না গোপাল দাদা, ঘরে স্ত্রী সন্তান আছে, আমি মরে গেলে ওদের কি হবে? ঠিক আছে ঠিক আছে, এখন চুপচাপ চলো, আর কোনো কথা বলো না। শোন, আজকেও আমরা গরু সরাবো। আচ্ছা মন্ত্রী মশাই, তা আজকে কাদের কাদের বাড়িতে? প্রথমে মদন গোয়ালা, তারপর পরাণ চাষির বাড়ি। ও ভাবা যায় না, কদিন পরে আমি লাখপতি হয়ে যাব। গরুর দুধ আর ও, হাঁস মুরগির তাই ডিম জন্য বেচে। বলেছিলেন, হ্যাঁ? মানুষ হলে আপনি শায়েস্তা করে দিতেন, সিংহ বলে পারছেন না। এবার দেখুন মন্ত্রী মশাই, আমি আপনাকে কেমন শায়েস্তা করি। মন্ত্রী মশাই, আপনি ঘুঘু দেখেছেন, কিন্তু ঘুঘুর ফাঁদ আমি আপনাকে দেখাবো। পুটির বাবা, বুঝতে পারলে তো কার কাছে সব গরু মুরগি আছে? কাল সকালের মধ্যেই তুমি সব ফেরত পেয়ে যাবে। এখন শুধু আমাকে একটা কাজ করতে হবে। এবার শুরু হবে আসল খেলা। প্রথমে মন্ত্রী মশাই মদন গোয়ালার বাড়ি যাবে, তার মানে এতক্ষণে কাজ শুরু করে দিয়েছে। আমাকে তাহলে পরাণ চাষির গোয়ালে যেতে হবে। এই মরেছে, এ তো দুপিয়ে গরু, ওদের বেঁধে ফেলো। হালুম 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 হালুম। এ কি, গরুটা ভয় পাচ্ছে না তো? মাথা হলো, এবার ধোলাই হবে। ওরে বাবা রে, আ উ ও, ওরে বাবা রে, পড়ে গেলাম রে, ওরে বাবা রে, আ উ আ। বাবরে বাবরে বাবরে, ওরে মরে গেলাম রে, ওরে বাবারে বাবরে। হ্যাঁ, এ কি, একটা গরু তিনটে সিংহকে ধরে মারছে। ও কি রাজসভায় করু সিংহ? দেখুন মহারাজ, সিংহ ধরতে শেষে আমায় গরু সাজতে হয়েছে। এ কি গোপাল, তুমি গরু মানে সিংহ, মানে মানে এই সিংহ নিয়ে তুমি রাজপ্রাসাদে চলে এসেছো? ভয় পাবেন না মহারাজ, এ সিংহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ক্ষতি করতে পারবে না মানে? হিংস্র সিংহ সামনে গরু না পেয়ে হয়তো আমাকেই তুলে নিয়ে যাবে। এই এই কে আছো? এদিন নিয়ে গিয়ে খাঁচায় ভরো। মহারাজ, এ সিংহ আপনাকে তুলে নিয়ে যেতে তো পারবেই না, মেরে শির দ্বারা বেঁকিয়ে দিয়েছি বেটাতে।
আর আপনি যদি চান এ সিংহ গ্রামের সমস্ত হাঁস মুরগি গরু ছাগল সব ফেরত দিয়ে যাবে, কারণ এ হলো আপনার অত্যন্ত কাছের সিংহ। মানে সে তো সিংহের পেটে, ফেরত আসবে কি করে? বললাম না, এ আপনার পরিচিত সিংহ। এই দেখুন। মন্ত্রীমশাই আপনি? ছি 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 ছি, ছি মন্ত্রী ছি, তুমি এ রাজ্যের মন্ত্রী হয়ে শেষে কিনা হাঁস মুরগি গরু ছাগল এসব চুরি করতে গেলে? না 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 না, এ কাজের শাস্তি তুমি পাবেই পাবেই। সেনাপতি যাও যাও, মন্ত্রী আর ওর ওই দুই সাগরেদকে কারাগারে বন্দি করো, ততক্ষণ না রাজ্যের সমস্ত হাঁস মুরগি গরু ছাগল ফিরিয়ে দিচ্ছে। বেটারা ওখানেই পচে মরুক। বড় ভুল হয়ে গেছে মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। এ কাজ আর জীবনেও করব না। আমি ভেবেছিলাম গরুর দুধ আর হাঁস মুরগির ডিম বেচে বড়লোক হব। আপনি তো আমাকে অগ্রিম বেতন দিলেন না, সেই জন্যই তো। ঋণ বেতন? হ্যাঁ, তোমাকে তোমাকে আমি রাজসভার চাকরি থেকে বরখাস্ত করলাম। আমার আমার সব শেষ হয়ে গেল। সাবাস সাবাস গোপাল, এর আগে তুমি তোমার বুদ্ধির পরিচয় দিয়েছো, আর আজ গরু সেজে সিংহ শিকার করে তুমি তোমার সাহসের পরিচয় দিলে। এই সবাই বলো বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। জয় গোপালের জয়। সত্যি গোপাল, আজ তুমি তোমার বুদ্ধি আর সাহস দুটোরই পরিচয় দিলে। এই নাও তোমার পুরস্কার 100 মোহর। একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। বলি হচ্ছেটা কি? হ্যাঁ, এটা কি মস্করা হচ্ছে? এই পুটি নাপলা ছাড় 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 ছাড়, দাদুকে ছেড়ে দিয়ে পুকুরে নিয়ে গিয়ে কিছুক্ষণ চুপিয়ে রাখ, তাতে যদি পাগলামোটা একটু কমে। ওরে বাবা রে বাবা রে, গেলাম 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 গেলাম। ওরে বাবা, কোমরে কি লাগলো রে বাবা? বেশ করেছিস নাপলা, বেশ করেছিস। এবার হাতুড়ি আর পেরেক নিয়ে আয়, তোদের দাদুর কোমরটা একটু সারাই করি। আরে গিন্নি, এটা খেলা করছি না, ব্যায়াম ব্যায়াম করছি। এটাকে বলে বুদ্ধি বাড়ানোর উপায়। এই বয়সে বুদ্ধি বাড়ানোর খেলার খেলতে হবে না। শোনো, আজ রাজসভায় একজন বিরাট কূটনীতিক ও পণ্ডিত আসছে তর্ক করতে। কেউ যদি না পারে তখন তো রাজামশাই আমাকেই যুদ্ধে নামাবেন। তাই ঘিলু একটু ওলট পালট করে বুদ্ধিটা বাড়িয়ে নিচ্ছি, বুঝলে? দাদু তো ঠিকই করছিল, ওই লোকটাকে হারাতে হবে না। ব্যায়াম করলে যদি বুদ্ধি বাড়ে তো বাড়ুক না। এই পুটি, তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না। দেখো গিন্নি, তোমার কথায় কিন্তু বুদ্ধির ব্যায়াম করলাম না। হার হলে কিন্তু তোমার স্বামীর অপমান হবে, মনে রেখো কথাটা। থাক থাক থাক, কোমর ভেঙে আর বুদ্ধি বাড়াতে হবে না। হ্যাঁ, এই বিছানায় পড়ে থাকলে আমি কিন্তু তোমার সেবা করতে পারবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, আমায় বাঁচান বৈদ্যমশাই, এই কাল সারা রাত চুলকানির জ্বালায় ঘুমোতে পারিনি। কিছু একটা, ওরে বাবা রে, কিছু একটা ওষুধ দিন। ওরে বাবা বাবা রে, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান আমার। আরে কি হয়েছে সেটা তো আগে শুনি। আসলে চুলকানি হয়েছে। চুলকানি? কি যে জ্বালায় পড়েছি তা যদি আপনি বুঝতে পারতেন তবে বেঁচে যেতাম, কিন্তু ব্যাটা যে কোথায় বসে আছে তা বুঝতে পারছি না। বুঝতে হবে এমন কোন স্থানে হয়েছে যা ওই খালি চোখে দেখা যায় না। অর্থাৎ অর্থাৎ তোমার ঘিলুতে এই অসুখ বাসা বেঁধেছে। আজ মনে হয় রাজসভায় যাওয়া যাবে না, সবার সামনে চুলকবো, দেখতে খারাপ লাগবে। রাজামশাইকে বলে দেবেন যে আমার চুলকানি হয়েছে, তাই আজ আসতে পারছি না। ব্যাটা তর্ক যুদ্ধ এড়াবার জন্যই চুলকানির ভান করছে। চুলকানি হচ্ছে ওর মাথায়। আহ, কি শান্তি কি শান্তি, এবারে মাথাটা খুলবে মনে হচ্ছে।
ওই পণ্ডিত লোকটাকে তুমি কি প্রশ্ন করবে বলে ঠিক করেছো? সেটাই তো মুশকিল রে পুটি। আমি প্রশ্ন করতে পারলে তো বেটা নেচ তুলে পালাতো, কিন্তু সেটি তো হবে না। প্রশ্ন করবে সে, আর উত্তর দেবে মহারাজের রাজসভার সদস্যরা। উত্তর তো দেবে পণ্ডিত, মন্ত্রী, সেনাপতি, বৈদ্য এরা। তোমার এত মাথা ঘামানোর কি আছে? মন্ত্রী ভগবান, আরে ওর মাথায় যদি এতটুকু ঘিলু থাকে তাও খরচা করে আমায় কি করে অপমান করবে সে ব্যাপারে মাথা খাটাতে খাটাতে ওর মগজে আর ঘিলু বলে কিছু নেই। আর বাকিরা সব গর্ধ মাকাল ফল। ওরে পুটি বলি এত জল ঢালিস না রে, ঢালিস না। এরপর তো মাথার গিলু সব শিকনি হয়ে যাবে, নাক দিয়ে গড়াবে। এই তোল তোল, একটু শুকিয়ে নে, তাহলে ঘিলুগুলো গরম হয়ে কাজ করবে। এই দেখো, সবকিছু নিয়ে ঠাট্টা মেরো না গিন্নি। বুদ্ধিহীন বলেই তোমার গলায় মালা দিয়েছিলাম, বুঝলে? ও আরে আমার মরণ রে, বলি বুদ্ধি থাকলে কোন রাজকন্যার গলায় মালা দিতে শুনি? এই এই কি হলো? এই গরমে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো কেন গো? চুলকানি গিন্নি, চুলকানি। চুলকানি তো চাদর মুড়ি দিয়ে কি করছো? যা, সবার সামনে চুলকোতে লজ্জা করে না, তাই তো ঢাকা দিয়ে আছি। কিন্তু চুলকানি হলো কোথায়? সেটাই তো খুঁজে পাচ্ছি না, কোথায় যে হতে পারে। আচ্ছা, কোথায় হতে পারে বলে মনে হয় তোমার বলো তো? এই তুমি কি আজকাল নেশা ভাঙ করছো নাকি? চুলকানির যে কি জ্বালা তা তুমি বুঝবে না গিন্নি, তা তুমি বুঝবে না। তোমার মুন্ডুরে চুলকানি হয়েছে বুঝলে, একেবারে বুদ্ধির জাহাজ। এখনো পর্যন্ত কিছুই করে উঠতে পারলেন না, আবার তর্কযুদ্ধে নেমেছেন উনি এই বুদ্ধি নিয়ে। গোপালকে নিয়ে ঘিলু না ঘাটিয়ে পণ্ডিতকে নিয়ে মাথা খাটাবে তা নয়। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার চুলকানি হয়েছে আর আমি যাবো ওই মূর্খ পণ্ডিতটার সঙ্গে তর্ক করতে? হ্যাঁ, মহারাজ যদি দেখে ফেলে আমি সবার সামনে চুল করছি, মহারাজ কি মনে করবেন বলো তো? তুমি কুয়োয় ডুবে থাকো চিরদিনের মতো, আমার জ্বালা মেটে। ব্যাটার খালি ওই বড় বড় কথা। আরে যখন সেই কূটনীতিক পণ্ডিত এলো তখন কিছু একটা বলে তর্কযুদ্ধটা এড়ানো যেত, তা না ওই মহারাজকে খুশি করার জন্য বুক ফুলিয়ে বলে বসলো মহারাজ এসব তর্ক আগেও অনেকবার করেছি, প্রত্যেকবারই ওই জয়লাভও করেছি। এই ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন মহারাজ, আমি না হয় বুঝে নেব। এখন ওই ভয় পেয়ে চুলকানির অভিনয় করছে। মহারাজ জিজ্ঞাসা করলে সেই মিথ্যে কথাটা তো আমাকেই বলতে হবে। আমার হয়েছে যত জ্বালা। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজ আমরা যে তর্কযুদ্ধের আয়োজন করেছি তাতে স্বাগত জানাচ্ছি পণ্ডিত ও কূটনীতিজ্ঞ শ্রী শ্রী জ্ঞানাচার্যকে। তাকে আমার প্রণাম। মহারাজকে আমার প্রণাম। আপনি যে নবরত্ন সভা প্রতিষ্ঠা করেছেন তা কতজন রাজা করতে পেরেছে? এই সভায় গুণীজনের অভাব নেই। আমি তাদের সঙ্গে তর্কে প্রবৃত্ত হয়েছি এই কারণে যে যদি তাদের আমি তর্কে পরাস্ত করতে পারি তবে আপনার সভায় আমার স্থান পাবো বলে আমার বিশ্বাস। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু তার আগে তো পরীক্ষা দিতে হবে আমার সভার অমাত্যদের পরাস্ত করে। আপনার গুণীজনদের পরাস্ত করার জন্যই আমার এখানে আসা। এবার আদেশ করুন। কি ব্যাপার বৈদ্যমশাই, আমার নতুন মন্ত্রী ভগবান কই? তাকে তো দেখতে পাচ্ছি না। ও, এত বিলম্ব কেন? আচ্ছা, আপনি তো তার প্রতিবেশী, কোনো খোঁজ পেয়েছেন তার? আগে মহারাজ মানে ওই আগে কি পরিষ্কার করে বলুন, ভগবান কোথায়? আসল কথাটা হলো ভগবান খুব অসুস্থ, অসুখটা ওই গুরুতর। গুরুতর? কি হয়েছে তার? কি এমন গুরুতর অসুখ যে আজকের মতো একটা বিশেষ দিনে সে অনুপস্থিত হলো? আগে যা হয়েছে তা সবার সামনে বলাটা কি ঠিক হবে মহারাজ? কেন হবে না? এটা রাজসভা, মহারাজের সামনে সবই বলা যায়। যথার্থই বলেছ গোপাল। তা বৈদ্যমশাই বলুন, ভগবানের ঠিক কি হয়েছে? মহারাজ, নতুন মন্ত্রীর চুলকানি হয়েছে। আমি কিন্তু এর থেকে বেশি কিছু জানি না মহারাজ। ভগবান তো বুঝতেই পারছে না তার কোথায় ঠিক ওই চুলকানি হয়েছে। চুলকানি হয়েছে?
অথচ সে নিজেই জানে না কোথায় হয়েছে। এ কি পাগল নাকি? পাগল মোটেই নয়, আমি জানি ভগবানের কোথায় চুলকুনি হয়েছে। হ্যাঁ, মাথার ঘিলুতে। আসলে মহারাজ, ভগবান আমাকে অপদস্থ করবে বলে এত মাথা ঘামায় যে মাথা ভেদ করে চুলকানির পোকা তার মাথায় উঠে গেছে। এমন অসুখের নাম তো জীবৎকালেও শুনিনি মহারাজ। তবে তদন্ত করে দেখুন এই চুলকানির পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। মন্ত্রীর কথা তো শুনলেন, মানে তার অনুপস্থিতিতে তো আর তর্ক চলতে পারে না, বিশেষ করে যখন সে নিজেই আপনার সঙ্গে তর্ক করতে রাজি হয়েছে। দয়া করে এই তর্কযুদ্ধ একদিন যদি পিছিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। না 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 না, একদিন কেন, যত দিন ইচ্ছে পিছিয়ে দেওয়া যায়। আগে আপনার ওই মন্ত্রীর চুলকানির উৎস খুঁজে পাওয়া যাক, তাহলে আমি কি ওই আগামীকাল আসতে পারি? মহারাজ, ওনাকে বলে দিন কালই আসতে। মন্ত্রী না থাকলে কি হয়েছে, আমি তো আছি। হ্যাঁ, মহারাজের সম্মান রাখতে যে কোনো কাজেই আমি রাজি মহারাজ। আমি জানি গোপাল, আর কেউ না থাক, তুমি আমার শেষ ভরসা। এই চুলকানির জায়গা খুঁজে পেলে? না, ও আর পাওয়া যাবে বলেই তো মনে হয় না। আর ওই খুঁজে বের করার কোনো দরকার নেই। মহারাজের নির্দেশ, কাল কিন্তু ওই রাজসভায় হাজির থাকতেই হবে। হবে এই চুলকুনি নিয়ে? কি লজ্জার কথা। না গেলে তো আরো অপমান। মহারাজ ওই গোপালকে দায়িত্ব দিয়েছে তর্ক করার জন্য। শুধু তাই নয়, ওই গোপাল বলেছে তোমার নাকি মাথার ঘিলুতে চুলকানি হয়েছে। কি এত বড় কথা বলেছে আমায় নিয়ে? মহারাজ ওকে দিয়েছে তর্ক করার অনুমতি? তাহলে তো আমাকে কালই যেতে হবে। হ্যাঁ, যাও যাও যাও। আর হ্যাঁ, গোপাল আর কি বলেছে জানো? বলেছে মন্ত্রী না থাকলে থাকবে না, আমি তো আছি। এই কথা বলেছে? বুদ্ধমশাই, আমার চুলকনিটা মাথায় দিয়ে দেওয়া যায় না? আগে তোমার মাথা খালি করো, তারপর তো গোপাল। এত চিন্তা করছেন কেন মহারাজ? দেখবেন ঠিক উপায় বেরিয়ে যাবে। হ্যাঁ, কে তর্ক করবে এই মহাপণ্ডিত কূটনীতিকের সঙ্গে? গোপাল তো আছেই, ওর বুদ্ধির কোনো তুলনা নেই। তা তো ঠিকই, কিন্তু গোপাল তো আমার সবার ভাঁড়। ওর সঙ্গে কি মহাপণ্ডিত তর্ক করতে রাজি হবেন? করবেন না কেন? বুদ্ধি কি জাতপাতের উপর নির্ভর করে? মন্ত্রীমশাইয়ের কথাই ধরুন না কেন, ও তো ব্রাহ্মণ, আর গোপাল নাপিতের ছেলে। কিন্তু বুদ্ধিতে গোপালের ধারে কাছে ভগবান আসে না। কেন বলুন তো? কারণ তত বুদ্ধি ওর ঘিলুতে দেওয়া হয়নি। যে কোনো কারণেই হোক, গোপালের ঘিলুতে বুদ্ধি একটু বেশি দেওয়া হয়েছে। এর পরিচয় আপনিও পেয়েছেন পূর্বে। সুতরাং চিন্তা না করাই ভালো মহারাজ। আপনি বরং ঘুমানোর চেষ্টা করুন। হ্যাঁ, এই বলি, তোমাকে তো কোনো ব্যাপারে এত ভাব দেবে কি নিয়ে? কি হয়েছে বলো তো? তর্ক করতে হবে গিন্নি, তর্ক করতে হবে। তোমাকে তর্ক করতে হবে? এ সেই মহাপণ্ডিত যার সঙ্গে তোমার মতো মহামূর্খের যুদ্ধ হবে? সবই ভগবানের ইচ্ছে। পণ্ডিত যেখানে যেতে ভয় পায়, একমাত্র মহামূর্খরাই সেখানে পৌঁছতে পারে গিন্নি। কি ব্যাপার শুনি? আমাকে দেখেই তো আর সব চুলকানি সেরে গেল। তোমাকে দেখলে চুলকানি কেন, স্বয়ং ডমও পালিয়ে যাবে। এই এসব তেল মারা কথাটা মহারাজকে শুনিও, আমাকে নয়। বৈদ্যমশাই তো বলেই গেল কাল তোমায় রাজসভায় যেতেই হবে। এই কথাটা মনে রেখো, বুঝলি? গোপাল, কাল দেখে নেবো ব্যাটাকে। আমি না পারলে কেউ পারবে না, এই তোকে বলে দিচ্ছি। মুখে মারিতং জগৎ। আচ্ছা, এত কিছু খুঁজে তো কোনো লাভ নেই। যে রাজ্যের মন্ত্রীর মাথায় চুলকানি হয়, সে রাজ্যের বাদবাকিদের যে কি অবস্থা তা তো বুঝতেই পারছি। আচ্ছা, গোপাল ভাঁড় বলে একজন মহারাজকে আশ্বাস দিল সে নাকি আমার সব প্রশ্নের উত্তর দেবে। এই দেশের হবেটা কি একজন ভাঁড় দেবে আমার প্রশ্নের উত্তর? যাক বাবা, এত পড়াশোনা করে কোনো লাভ নেই। এমন একটা মক্ষম চাল দেব, গোপাল কেন, গোপালের 14 পুরুষ পর্যন্ত ভিড় মিখে পড়ে যাবে।
আচ্ছা, মহারাজেরও কি মাথায় চুলকানি হয়েছে একটা ভাঁড়কে আমার সঙ্গে তর্কযুদ্ধে নামাবে? যাক, চিন্তার কিছু নেই, জয় আমার নিশ্চিত। মহারাজ, আপনি এত দুশ্চিন্তা করে ঘুমোচ্ছেন না, এতে আপনার শরীর খারাপ হয়ে যাবে। দেশের রাজা যদি অসুস্থ হয়ে পড়েন, দেশ চালাবে কে? রানী রানী, তুমি বুঝতে পারছো না, ওই কূটনীতিকের কাছে যদি আমার সভাসদরা পরাজিত হয় তাহলে সে খবর চারিদিকে ছড়িয়ে যাবে। কি অপমান, কি অপমান! আমি আমি মুখ দেখাও কি করে? এসব আপনি ভাবছেন কেন? আগেই তো বলেছি মহারাজ, উপায় একমাত্র গোপাল। দেখবেন সেই আপনাকে অপমানের হাত থেকে বাঁচিয়ে দেবে। আমার কথায় ভরসা রাখুন, গোপালকে ধোঁকা দেওয়া এত সহজ নয়। আজ যেভাবেই হোক মহারাজের মান বাঁচাতেই হবে, কিন্তু কি প্রশ্ন করবে সেটাই তো বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এমন উত্তর দেব যে সেই উত্তর বুঝতে বেটার অনেক সময় কেটে যাবে। কিন্তু আমি তো আগে কিছু বলবো না, ভগবান কি বলে আগে দেখি, তারপর জবাব দেব। তবে ওই জ্ঞানাচার্যের সঙ্গে আর যেই হোক ভগবান পেরে উঠবে না, নইলে তার মাথায় চুলকুনি হতো না। ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে। উরে বাবারে, আমার মাথার ঘিলুগুলি কেমন যেন নড়চড় করছে, কেমন একটা নড়ছে চড়ছে। উরে বাবারে বাবারে, কি চুল করছে রে! এই নিয়ে রাজসভায় যাওয়া যায়? না না বাবা, এবার চুলকানি আমার পা বেয়ে নিচের দিকে নামছে। এবার কি করি? আমি তো হাঁটতে পারছি না, বাড়ি ফিরে যাবো। হ্যাঁ, সেটাই ভালো। হ্যাঁ, না যদি যদি মহারাজ পেয়াদা পাঠায়? না না, বাড়ি যাবো না, বাড়ি যাবো না, ওই গাছটার উপরে উঠে বসে থাকি। হ্যাঁ, সবাই উপস্থিত? আগে সবাই উপস্থিত, শুধু নতুন মন্ত্রী ভগবান ছাড়া। কেন কেন? আগে মহারাজ, তার মগজে যে চুলকানি হয়েছে তা মারাত্মক ব্যাধি। এর একমাত্র ওষুধ বুদ্ধি। সেই বুদ্ধি ওর মাথায় ঢোকাতে গেলে আগে তো ভগবানের মাথায় শল্য চিকিৎসা প্রয়োজন। সেটা কিভাবে হবে তা রাজবৈদ্য ছাড়ার কে বলতে পারে মহারাজ? যা বোঝো না তা নিয়ে কেন কথা বলো গোপাল? তুমি তো আসলে নাপিত, তুমি পারবে এই শল্য চিকিৎসা সম্পন্ন করতে, আমার আর প্রয়োজন পড়বে না। কেন বৈদ্যমশাই, চুলকুনি সারাবার আর কোনো উপায় নেই? আপনি এত বড় বৈদ্য আর সামান্য একটা চুলকানি ঠিক করতে পারছেন না? এ সামান্য অসুখ নয় মহারাজ, আমি অনেক পুস্তক ঘেটেও এরকম কোনো অসুখের উল্লেখ পাইনি। তবে ওই কড়া কোহল মিশ্রিত ধাম্বুরস প্রয়োগ করেছি। এর ফল পেতে আরো 2-1 দিন সময় লাগবে মহারাজ। তাহলে গোপাল, আজ তর্কযুদ্ধে তুমিই হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, গোপালকে আপনি সেনাপতি বানিয়ে দিলেন, তাহলে তাহলে আমার কাজ শেষ? এ আপনি কি করলেন মহারাজ? মহারাজ, জ্ঞানাচার্য মশাই উপস্থিত হয়েছেন। নিয়ে এসো তাকে যথার্থ সম্মান প্রদর্শন করে রাজসভা নিয়ে এসো। আসুন 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 আচার্য জ্ঞানাচার্য মশাই, আসন গ্রহণ করুন। তাহলে মহারাজ, তর্ক শুরু হোক। এই সভায় সবাই প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ। এই এই হাসিকে কেউ বন্দি করতে পারবে? কি হে বৈদ্যমশাই, পারবে? না মহারাজ, শব্দকে বন্দি করার উপর একটা পুস্তক ছিল বটে,
কিন্তু এখন ওটা ওই উইয়ে কেটে দিয়েছে, তাই ওই পড়ে আসতে পারিনি। রাজকবি, তুমি পারবে? শব্দ আমি বাক্যে বন্দি করতে পারি, খাতায় লিখি, কিন্তু হাতে বন্দি করতে পারবো না মহারাজ। এবার সেনাপতি, তুমি এত বড় বীর, আর সামান্য হাসিকে বন্দি করতে পারবে না? আমি তো আর সেনাপতি নেই মহারাজ, গোপালকে আপনি যে সেনাপতি বানিয়ে দিয়েছেন। তাহলে তো পড়ে রইল একা গোপাল। তা গোপাল, তুমি কি এই কর্ম করে দেখাতে পারবে? মহারাজ আদেশ করলে এমন কোনো কর্ম নেই যা আমি করতে পারবো না। আমাকে কি আপনি এই প্রশ্নের উত্তর দিতে বলছেন? নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে মহারাজ অন্দরমহল থেকে একটা পেতলের কলসি নিয়ে আসতে বলুন। আচার্য মশাই, এই কলসির মধ্যে মুখ ঢুকিয়ে আপনি হা হা করে হাসুন, হাসতেই থাকুন, আমি না বলা পর্যন্ত থামবেন না। ঠিক আছে, কলসি আমার কাছে নিয়ে এসো। হাসুন হাসুন আচার্য মশাই, যত খুশি হাসুন, কিন্তু শেষ হাসিটা আমি হাসব। মহারাজ, আমি যা বলবো দয়া করে সেটাই বলবেন। মহারাজ, আপনি কি আচার্য মশাইয়ের হাসি শুনতে পাচ্ছেন? মানে এই তো শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কি বৈদ্য মশাই, আপনিও শুনতে পাচ্ছেন? মহারাজ যখন নিজে শুনেছেন, তখন আর আমি উল্টো কথা কিভাবে বলি? হ্যাঁ মহারাজ, এই তো শোনা যাচ্ছে। সেনাপতি মশাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আরে থামো থামো, অনেক শুনেছো, এবার থামো। এবার শুনুন, দেখুন কি করে শব্দকে বন্দি করতে হয়। এটা কি হচ্ছে গোপাল? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? সে কি কথা, স্বয়ং মহারাজ শুনলেন আর আপনি পেলেন না? নিশ্চয়ই আপনার কানে চুলকুনি হয়েছে। বৈদ্য মশাই, কিছু ওষুধ আছে, এখনই নিয়ে আসেন না। আছে আছে, ফুটন্ত তেল, এক কলসি ঢাললেই সব শুনতে পাবেন উনি। না না না, তার আর দরকার নেই, এই তো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তবে স্বীকার করুন, আপনি পরাজিত হয়েছেন, নইলে কিন্তু গরম তেল। হ্যাঁ, আমি হার স্বীকার করছি, গোপালের জয় হলো। কিন্তু গোপাল, এটা তো তঞ্চকতা হলো। মহারাজ, কূটনীতি ও যুদ্ধে তঞ্চকতা অপরাধ নয়। জ্ঞানাচার্য আসলে কূটনীতিতে আমাদের পরাজিত করে মহামন্ত্রীর পদ নিতে চাইছে। লোভের পরিণাম এটাই হয় মহারাজ। কূটনীতি নিশ্চয়ই আপনাকে বোঝাতে হবে না। ও বৈদ্যমশাই, রাজসভার খবর কি? ওই জ্ঞানাচার্য কি জিতেছে না হেরেছে? হেরে হেরে পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়েছে? বাহ, ব্যাস কি আশ্চর্য! দেখুন, আমার মগজের চুলকানিও সেরে গেল। তা কার কাছে হারলো? হ্যাঁ, গোপালের কাছে। এই নাও, আজ ভাত হয়নি, কটা মুড়ি খেয়েই রাজসভায় চলে যাও। হ্যাঁ, কি হলো, দাঁড়িয়ে রইলে যে? কিছু বলবে? মানে একটা কথা ভাবছিলাম, বুঝলে? কি কথা? এই অনেক দিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি গো, কোথাও একটা চলো না গো। তোমার কি মাথা খারাপ হলো গিন্নি? বেড়াতে কত খরচা তুমি জানো? তোমার শুধু খরচা খরচা আর খরচা, কোনোদিন তো নিজে থেকে বললে না চলো গিন্নি, তুমি আর আমি কোথাও ঘুরে আসি। তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়েই যাও না। তুমি কি কচি খুকি নাকি যে ঘুরতে নিয়ে যেতে হবে? তাছাড়া ঘোড়ার নাম শুনলেই আমার মাথাটা কেমন বো করে ঘুরে ওঠে। উফ, কত খরচা বাবা। ধুর ধুর, তোমাকে কিছু বলাই ভুল। ধুর।
বসো বসো সবাই। শোনো সকলে, তোমাদের জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? তা কি খবর মহারাজ? আমি বেশ কিছুদিন ধরেই একটা কথা ভাবছিলাম। শরীর সুস্থ রাখতে আমরা কত কিছুই করি, কিন্তু মনকে সুস্থ রাখতেও তো আমাদের কিছু করা উচিত নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মনকে সুস্থ রাখার একমাত্র উপায় হলো ঘুরে বেড়ানো। কি ঠিক কিনা? একদম ঠিক মহারাজ। কিন্তু বেড়ানো তো এমনি এমনি হয় না মহারাজ, প্যাকের জোর লাগে। আমি ঠিক করেছি তোমাদের সবাইকে সপরিবারে বেড়ানোর জন্য ভর্তুকি দেব, ভ্রমণ ভর্তুকি। প্রত্যেক সভাসদদের 50 সোনার মোহর। তাহলে তো ভালোই হয় মহারাজ, খুব ভালো হয়। কিন্তু একটা কথা, বেড়ানোর ভর্তুকি শুধু বেড়ানোর কাজেই লাগাতে হবে। যদি আমি খবর পাই যে কেউ বেড়াতে যায়নি, তাহলে কিন্তু তার কঠোর শাস্তি হবে, এই আমি বলে দিলাম। না না মহারাজ, না, বেড়াতে তো যাবই। সেই কবে থেকে গিন্নি বেড়াতে যেতে চাইছে। বেশ, তাহলে তোমাদের ভর্তুকি নিয়ে নাও। সকলে এক একে এসো আর এক এক করে নিয়ে যাও। তাহলে আগামী 2 দিন রাজসভা বন্ধ থাকবে। যাও যাও, সবাই বাড়ি যাও, বেড়ানোর প্রস্তুতি পর্ব সেরে ফেলো। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। যাকে যাক, ভালোই হলো। গিন্নি আজই বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলছিল, আর আজই মহারাজ ভর্তুকি দিলেন। একেবারে দুইয়ে মিলে একটু ভালো করে বেরিয়ে আসা যাবে। কি তুমি কাঁদছো কেন? কাঁদছি কি আর সাথে গোপাল দাদা, আমার গরুর গাড়ির একটা চাকা ভেঙে গেছে। আমি গরিব মানুষ, একটা চাকা কেনার সামর্থ্য নেই। এবার আমার সংসার কি করে চলবে গোপাল দাদা? আরে কত কষ্টে আছে গরিব মানুষটা। তা তোমার একটা চাকা কিনতে কত খরচা হবে? সে তো অনেক খরচ, কম করে 15 মোহর তো লাগবেই। আহা, কেঁদো না গো, কেঁদো না। এই নাও 15 মোহর, তুমি একটা নতুন চাকা কিনে নিও। সত্যি? এটা 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 সত্যি না আমি স্বপ্ন দেখছি? সত্যি গো সত্যি। মহারাজ আমাদের সবাইকে বেড়াতে যাওয়ার জন্য মোহর দিয়েছেন, কিন্তু আমার বেড়ানোর থেকেও তোমার সংসার চালানোটা যে বেশি দরকার। তোমার কান্না দেখে তো আমি খুশি মনে বেড়াতে পারবো না গো। লোকে ঠিকই বলে গোপাল দাদা, তুমি মহান, তুমি মহান। দেখি দেখি তোমার চরণ দুটি গোপাল দাদা, একবার প্রণাম করতে চাই। ওসবের দরকার নেই, এই যে তোমার হাসি মুখ দেখতে পেলাম, এটাই অনেক। যাও, চাকা কিনে বাড়ি যাও, আমি চলি। বেচারা গাড়োয়ান, আজ আমার সাথে দেখা না হলে কি যে হতো বেচারার কে জানে। এদিকে চড়া রোদও পড়েছে বলিহারি, টাক ফুটো হয়ে যাওয়ার জোগাড়। নদীর পাড়ে চলেই এসেছি, যাই একটু টাকের জল দিয়ে আসি। হায় 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 হায়, এ বাবা, এ কি হলো? এবার কি হবে? আমি মাছ ধরতে যাবো কি করে? হায় 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 হায়। ওমাজি, আরে কি হলো গো, মাথা চাপড়াচ্ছ কেন? আর কি বলবো গোপাল দাদা, সকাল সকাল নৌকোর নিচে থেকে একটা বড় তক্তা ভেঙে গেল। এবার আমি নৌকো নিয়ে মাছ ধরতে যাব কি করে? তা নৌকোটা সারিয়ে নাও না। সারানো বললেই কি আর সারানো যায় গো গোপাল দাদা? জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। আগে নৌকার তক্তা 5 মোহর নিত, আর এখন 8 মোহর। মজুরি নিয়ে 10 মোহর। এতগুলো মোহর একসাথে কি করে পাবো এখন বলো তো? আমি তো দিন আনি দিন খাই। ওহ, কি যে হলো! আহারে, এই মাঝিরও কত কষ্ট। এবার আমি মাছ ধরবো কি করে? বাড়িতে অসুস্থ মা আছে, মায়ের ওষুধই বা কিনবো কি করে? আহা, চিন্তা করো না। আচ্ছা আমি তোমাকে মোহর দিচ্ছি। এই নাও 10 মোহর নৌকা সারানোর জন্য, আর 5 মোহর তোমার মায়ের ওষুধ কেনার জন্য। নাও। কিন্তু এতগুলো মোহর তুমি আমায় দিয়ে দেবে? মানে তোমার কি কাজে লাগবে না লাগবে? চিন্তা করো না, মহারাজ আমাদের বেড়াতে যাওয়ার জন্য ভর্তুকি দিয়েছেন, আমি তার থেকেই দিচ্ছি। বেড়ানোর থেকে তোমাদের মুখের হাসি দেখলে আরো বেশি ভালো লাগে। এই নাও। কি
খুশি তো? খুশি মানে এই বেজায় খুশি। এই তোমার মতন ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখন টিকে আছে গো গোপাল দাদা। তোমার এই ঋণ যে আমি কি করে শোধ করব। সব সময় এরকম হাসি খুশি থেকো, তাহলেই হবে। চলি গো মাঝি, বাড়িতে অনেক কাজ আছে। ভগবান, এই গোপাল দাদাটা অনেক ভালো মানুষ। আমি যেন ওনার কোনো কাজে লাগতে পারি। এই রতনের কি খবর রে? কোথায় সে? ওই যে ওই গাছতলায় বসে কান্নাকাটি করছে। কান্নাকাটি করছে? কে? কোথায়? আর বলো না গোপাল দাদা, রতন নদীর ওপার থেকে সবজি নিয়ে আসে। তা আজ এপারে নদী থেকে নেমে ওই বাজারে ঢোকার মুখে কাদায় পা পিছলে সে এক আছাড় খেলো। ব্যাস, সব সবজি কাদায় পড়ে গেল, আর তার উপরে রতনের পাটাও মচকে গেল। আহারে বেচারা, তা কবিরাজ দেখায়নি নাকি? কবিরাজ দেখাতে তো ট্যাঁকের জোর লাগবে, তার উপর অতগুলো সবজি পড়ে গিয়ে কত লোকসান হয়ে গেছে বলো দেখি। হ্যাঁ, আহা, কারো দুঃখ দেখলি না আমার মনটা কেমন কেঁপে ওঠে। কই, আমাকে একবার নিয়ে চলো তো তার কাছে। চলো গোপাল দাদা, আমি নিয়ে যাচ্ছি, চলো। রতন, চিন্তা করো না ভাই, তোমার সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। এই নাও 10 মোহর। কবিরাজ দেখিয়ে ওষুধ কিনে বাড়ি ফের। আর এই মোহর থেকে এই পরের দিন সবজি কিনে বাজারে এসো, কেমন? সে কি এতগুলো মোহর? আহা, চিন্তা করো না তো, এটা আমার বেড়াতে যাওয়ার ভর্তুকি। বেড়াতে যাওয়া তো আর হবে না, তার থেকে এটা তোমার কাজেই আসুক। নাও। অনেক ধন্যবাদ গোপাল দাদা, তুমি আমার অনেক উপকার করলে। আরে এতে ধন্যবাদের কি আছে বলো তো? একজন মানুষ আরেকজনকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। চলি গো, ভালো থেকো। 50 মোহর থেকে আর মাত্র 10 মোহর পড়ে আছে। এটুকু তার কি বা ঘোরা হবে? না, বাড়িতে গিয়ে গিন্নিকে কিচ্ছু বলা যাবে না। গিন্নি, ও গিন্নি, আমি এসে গেছি গো। উমা, সে কি তুমি এত তাড়াতাড়ি এসে পড়লে যে? এই মহারাজ ছুটি দিয়ে দিলেন। গিন্নি, কাল আর পরশু রাজসভা বন্ধ, বুঝলে? ও মা, তাই নাকি? ঠিক আছে, এই দুদিন বাড়িতে একটু আরাম করো। হ্যাঁ, তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। বসো বসো। হ্যাঁ, পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে পায়েস খেতে খেতে এই দুদিন কাটিয়ে দেব। গিন্নি কিছুই টের পাবে না। এই যে দুদিন তো বেশ ভালোই ঘুম হলে। হ্যাঁ, আজ তো রাজসভায় যাবে নাকি? হ্যাঁ, রাজসভা? হ্যাঁ হ্যাঁ, ওই ঘুমিয়ে ঘুমিয়ে দুদিন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি গো। গিন্নি, তুমি ভাত বাড়ো, আমি এক্ষুনি চান সেরে আসছি। আরে গোপাল গিন্নি যে, কতদিন পরে দেখা, কেমন আছো বলো বলো বলো। এই তো চলে যাচ্ছে। আপনাকে দেখে আজ বেজায় খুশি বলে মনে হচ্ছে। তা কোনো বিশেষ কারণ আছে নাকি? আছেই তো, আমরা বেড়াতে গিয়েছিলাম। আহা, কতদিন পর মন খুলে বেড়াতে গেলাম। তা তুমি কোথায় গিয়েছিলে গো? আমি আর কোথায় যাব? ঘর থেকে রান্নাঘর, আবার রান্নাঘর থেকে ঘর। হ্যাঁ, সে কি, তোমরা বেড়াতে যাওনি? কিন্তু মহারাজ যে সবাইকে বেড়াতে যাওয়ার জন্য 50 সোনার মোহর দিয়েছিলেন।
তাই নাকি? হ্যাঁ তো, বেড়ানোর জন্য সবাইকে 2 দিন করে ছুটিও দিয়েছিলেন। বলেছিলেন সবার বেড়াতে যাওয়া বাধ্যতামূলক। আচ্ছা, এই ব্যাপার তাহলে। এই তো আমি ভাবি হঠাৎ করে 2 দিন রাত সভা ছুটি কেন? আমাকে বেড়াতে না নিয়ে গিয়ে ওই 50 মোহরই নিজের ট্যাঁকে ভরেছেন উনি। সে কি? না 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 না, এটা তো ঠিক কাজ হয়নি। মহারাজ বলেছিলেন এই মোহর নিয়ে বেড়াতে না গেলে তার শাস্তি হবে। হ্যাঁ, হবে হবে, শাস্তি হবে। আমি এক্ষুনি মহারাজের কাছে গিয়ে ওনার নামে নালিশ করব, এক্ষুনি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ মহারাজ, তারপর সে তারা খেয়ে খালে পড়ে ধুতি টুতি খুলে একেবারে একাকার। হ্যাঁ মহারাজ, আমারও এরকমই একটা মজার অভিজ্ঞতা হয়েছে এবার বেড়াতে গিয়ে। এটা বলে ফেলো গোপাল, বলে ফেলো, আমরাও একটু রসস্বাদন করি। তা হয়েছে কি? কি কি হয়েছে বলো? ও খুব তো এখানে বেড়াতে যাওয়ার গল্প শোনানো হচ্ছে দেখছি। আরে কি গোপাল গিন্নি হঠাৎ এখানে? মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। এ কি গিন্নি, তুমি এখানে? গোপাল গিন্নি, তুমি এই সময় এখানে? কি ব্যাপার? মানে সবকিছু ঠিকঠাক তো? কিছুই ঠিকঠাক নেই মহারাজ। হ্যাঁ, আমি নালিশ করতে এসেছি। হ্যাঁ, নালিশ কার নামে? আপনাদের প্রিয় এই মানুষটা, আমার স্বামীর নামে। হ্যাঁ, এ কি গিন্নি সবকিছু জানতে পেরে গেল নাকি? বলে ফেলো গোপাল গিন্নি, বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো। এই 2 দিন উনি আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাননি, শুধু ঘরে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, সে কি গোপাল? এটা কি ঠিক কথা? এই তো খেলা জমে উঠেছে। আগে মহারাজ, ইয়ে মানে না মানে হ্যাঁ। ছি গোপাল, তুমিও আজ মন্ত্রীর মতো ইয়ে মানে না মানে হ্যাঁ সব করছো। ছি ছি ছি। না না গোপাল, এই কাজটা তুমি একদম ঠিক করনি। না, তা কেন বেড়াতে যাওনি শুনি? আগে মোহর খরচা হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, বলি 50 মোহর তুমি খরচা করে ফেললে? হ্যাঁ, তোমায় কবে থেকে বলছি আমাকে বেড়াতে নিয়ে চলো, তা না নিয়ে গিয়ে তুমি অন্য জায়গায় খরচা করে ফেললে। হ্যাঁ, তা কোথায় খরচ করলে এবার শুনি? সেটা আমি নিজের মুখে বলতে পারবো না মহারাজ। আমি মন্ত্রী মশাইয়ের মতো তো নিজের ঢাক নিজে পেটাই না। দেখেছেন মহারাজ, দেখেছেন নিজের ভুল ঢাকতে কেমন আমায় ব্যবহার করছে। গোপাল, তুমি যে এরকম কাজ করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এর জন্য এখন তোমাকে শাস্তি কিন্তু পেতেই হবে। তোমাকে গিন্নিমাকে নিয়ে বেড়াতে যেতেই হবে। কিন্তু আমার কাছে তো খুব বেশি মোহর অবশিষ্ট নেই মহারাজ, মাত্র ওই 10 মোহর আছে। তোমাকে ওই মোহর নিয়ে বেড়াতে যেতে হবে, না হলে কিন্তু তোমার কারাদণ্ড হবে। মাত্র 10 মোহরে ঘুরে বেড়ানো অসম্ভব। দরকার হলে তুমি নিজের ট্যাগ থেকেও কিছু খরচা করবে। অসম্ভব, আমি নিজের ট্যাঙ্ক থেকে কিছুই খরচা করব না। যা করার আমি ওই 10 মোহর দিয়েই করব। বেশ বেশ বেশ, তুমি যদি শুধুমাত্র 10 মোহর খরচা করে 2 দিন বেরিয়ে আসতে পারো, তাহলে আমি নিজে তোমাকে 50 সোনার মোহর দেব। সবার সামনে আমি এই প্রতিজ্ঞা করলাম। বেশ, তাই হবে। গিন্নি চলো, সব গুছাতে হবে তো, আমরা কাল সকালেই বেড়াতে বেরিয়ে যাব। কি গো, একটা অন্তত গরুর গাড়ির ব্যবস্থা করো না। বলি হেঁটে হেঁটে পা যে ব্যথা করছে। হ্যাঁ, ওহ বাবারে। গরুর গাড়ি ভাড়া করতে গেলে খরচা হবে গিন্নি। আমার কাছে তো 10 মোহর আছে জানো। চল হেঁটেই চল, বেড়াতে যাওয়ার এত শখ, আর একটু না হাঁটলে হবে? হ্যাঁ, ওই দেখ, মোহর বাঁচাবে বলে গোপাল কেমন হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের কিন্তু সব হিসেব রাখতে হবে বটা, মন্ত্রী মশাই বলে দিয়েছেন। এই প্রথম মন্ত্রীমশাই নিজে থেকে কাজ হওয়ার আগে আমাদেরকে মোহর দিয়েছেন। আমাদের থাকা খাওয়ার খরচা কাজ মিটলে আরো দেবেন। চল চল চল, আমাদের সব হিসেব রাখতে হবে। চল চল। বলি কোথায় যাবে? আমার গরুর গাড়িতে উঠে পড়ো। নদীর পাড়ে যাব। কত লাগবে? 2 মোহর লাগবে। বাবা রে, না যাব না।
আরে গোপাল দাদা যে হেঁটে হেঁটে গিন্নিমাকে নিয়ে কোথায় চলেছো গো? এই যে ওই নদী পেরিয়ে বেড়াতে যাবো গো। তোমার গাড়ির চাকা এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, তোমার দয়ায় সব ঠিক আছে। সেদিন মহারাজের দেওয়া ভর্তুকির মোহর থেকে তুমি যদি 15 মোহর আমায় না দিতে, তাহলে যে আমার কি হতো। ওই মোহর দিয়েই আমি ভাঙা চাকা ফেলে নতুন চাকা কিনলাম গো। ওই মোহর উনি এই কাজে খরচা করেছেন? বলি উনির উপকারের জন্য? হ্যাঁ, ও গোপাল দাদা তোমার ঋণ আমি মেটাতে পারবো না। উঠে এসো আমার গাড়িতে এসো, আমি তোমাকে নদীর পাড়ে নামিয়ে দিচ্ছি। আরে না না, আমার কাছে তোমায় ভাড়া দেওয়ার মতো মোহর নেই গো। ভাড়ার কথা বলে আমাকে ছোট করো না গো। এসো 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 উঠে এসো। দৌড়ো ঘটা, দৌড়ো, আমাদের জন্য বিনামূল্যে গরুর গাড়ি আসবে না? চল দৌড়ো। গিন্নি, এবার নদী পার হতে হবে যে। হ্যাঁ, তা তো বটেই। ওই যে একটা নৌকো আসছে। হ্যাঁ, ওপারে যাবে নাকি? হ্যাঁ গো মাঝি, কিন্তু টাকা পয়সা দিতে পারবো না বাবু। ফেলো করি মাখো তেল, ইয়ে না মানে চড়ো নৌকা। বাবা, আমি দেখছি অন্যভাবে কি করে যেতে পারি। আরে আরে গোপাল দাদা, তুমি? তোমার নৌকা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমার দয়া নৌকো একদম ঠিক আছে। তুমি সেদিন মোহর না দিলে আমি নৌকোর তকটা কিনতেই পারতাম না। তা ও পারে যাবে নাকি? হ্যাঁ গো মাঝি। এসো এসো, আমি পার করে দিচ্ছি, এসো। উনি বুড়ি মাঝিকেও মোহর দিয়ে সাহায্য করেছেন। হায় হায়, আমি শুধু ওনাকে ভুল ভাবছিলাম। হ্যাঁ, ঘটা, আমাদের জন্য বিনামূল্যে নৌকো আসবে না তো? বিনামূল্যের কথা ছাড়, এখানে তো নৌকোই নেই। চল চল, ওই সাঁতরে পার করতে হবে, চল। কি গো, একটা অতিথিশালা দেখতে হবে তো। রাতে থাকবে কোথায়? হ্যাঁ গিন্নি, একটা সস্তা দেখে অতিথিশালার খোঁজ করতে হবে। অনেক ভাড়া বলছে গিন্নি, অন্য জায়গায় চলো। কি দাদা, এক রাত থাকার জন্য কত পয়সা নেবে? 8 মোহর লাগবে। ওরে বাবা, আমার পুঁজি তো 10 মোহর, আর 8 মোহর তোমার অতিথিশালায় দিয়ে দেবো? মস্কাটা হচ্ছে? হ্যাঁ, দেখি অন্য কি ব্যবস্থা করা যায়। আরে গোপাল দাদা, তুমি এই দিকে? বেড়াতে এসেছি গো, 2 দিন থাকবো। একটা অতিথিশালার সন্ধান করছি। আর তা তোমার পা এখন ভালো আছে তো? সে তোমার দয়ায় সব ভালো। ভাগ্যিস তুমি সেদিন আমাকে মোহর দিলে। আজ তোমাকে এখানে দেখে আমার যে কি খুশি হচ্ছে। তোমাকে অতিথিশালায় থাকতে হবে না, তুমি আমার বাড়িতে থাকবে। হ্যাঁ, আমি তোমাকে সব কিছু ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ বেশ, তাই চলো। কিরে ঘটা, গোপালের তো দেখছি সবকিছুই বিনামূল্যে হয়ে যাচ্ছে, আমাদের কি হবে? আরে মন্ত্রীমশাই তো আমাদের মোহর দিয়েছেন, সেই দিয়ে আমরা অতিথিশালায় থাকবো। চল চল চল। আজ তো গোপালের ফেরার কথা। হ্যাঁ মহারাজ, আমি গোপালের পিছনে আমার চোরকে পাঠিয়েছিলাম, মানে গোপাল ঠিকঠাক ঘুরছে কিনা সেটা দেখার জন্য। আমিও তো বটাঘটাকে পাঠিয়েছিলাম হিসাব রাখার জন্য। গোপাল ঠিকঠাক না ঘুরলেই গোপালের কারাদণ্ড হবে। প্রণাম মহারাজ, আমি এসে গেছি। প্রণাম মহারাজ, প্রণাম। এই তো গোপাল গিন্নি, তা কেমন বেড়ালি? অসাধারণ মহারাজ, এক কথায় অনবদ্য। মন একেবারে খুশিতে ভরে গেল। হ্যাঁ, বাহ 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 বাহ। তা কত খরচা হলো গোপাল? 1 মোহরও খরচা হয়নি মন্ত্রী মশাই। হ্যাঁ,
সে কি মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যে নয় মন্ত্রী মশাই, একদম সত্যি। গোপাল সবকিছুই বিনামূল্যে পেয়ে গেছে। সে কি মহারাজ, গোপাল তার প্রভাব খাটিয়ে সবকিছু বিনামূল্যে পেয়েছে? গোপালের কারাদণ্ড হওয়া উচিত। প্রভাব খাটিয়ে নয় মহারাজ, আসল ব্যাপার অন্য। কি ব্যাপার খুলে বলো দেখি। তোমার গাড়ির চাকা এখন ঠিক আছে তো? হ্যাঁ গোপাল দাদা। তোমার নৌকা ঠিক আছে তো? তুমি সেদিন মোহর না দিলে আমি নৌকোর তকটা কিনতেই পারতাম না। তোমার পা এখন ভালো আছে তো? ভাগ্যিস তুমি সেদিন আমাকে মোহর দিলে। এটাই ব্যাপার মহারাজ, গোপাল তার ভর্তুকির টাকা দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করেছিল, তারাই আজ গোপালের বিপদে পাশে দাঁড়িয়েছে। গোপাল, গোপাল, আমি তোমার উপর সন্দেহ করেছিলাম। আজ আবার তুমি প্রমাণ করে দিলে যে তোমার মতো মানুষ এই জগতে আর নেই। হ্যাঁ গো, আমিও তোমাকে অনেক উল্টো পাল্টা কথা বলেছি, হ্যাঁ, কিন্তু আজ আমি নিজের চোখে দেখলাম যে তুমি কত ভালো মানুষ। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু মন্ত্রীমশাই আপনার যে 50 সোনার মোহর দেওয়ার কথা ছিল সেটা কি হবে? হ্যাঁ, এই নাও। কত খরচা হয়ে গেল গো, কত খরচা হয়ে গেল। এখানে 50 মোহর গেল, বটা ঘটার পিছনে আরো 20 মোহর গেল। সব গেল আমার সব গেল। এটাই হয় মন্ত্রীমশাই। গোপাল, তোমার কাজে আমি মুগ্ধ, তাই আমিও তোমায় উপহার দিতে চাই। এই নাও, এই নাও 100 সোনার মোহর। ধন্যবাদ মহারাজ। চলো গিন্নি, এই মোহর দিয়ে এবার দূরে কোথাও ঘুরে আসা যাক। এই সত্যি বলছো গো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এই যে ভাই, এই জায়গাটার নাম কি গো? এটা হলো গিয়ে কৃষ্ণনগর। ও, এটাই তাহলে কৃষ্ণনগর। কৃষ্ণনগর। তা ভাই ওই রকম করে বললে কেন? ও তুমি বুঝবে না, তুমি তোমার কাজে যাও দেখি, আমি আমার কাজে যাই। আমাকে বলতে হবে না, আমি আমার কাজেই যাচ্ছি। আমাদের রাজ্য সম্পর্কে ওই রকম বাঁকা বাঁকা ভাবে কথা বলবেন না একেবারে। বাবা, এই যে দেখি মাসের চেয়ে কঞ্চি দর বেশি। শুনেছি কৃষ্ণনগরের মহারাজ বড্ড বোকা, আর লোকজন বুড়ো বয়সেও খোকা। এখানে বুদ্ধিমান বলতে নাকি এই রাজ্যের মন্ত্রী বুদ্ধিমান আর লোভী। মন্ত্রীকে হাত করতে হবে, তাহলে এই রাজ্যটাকে একেবারে লোটা যাবে। এমনিতেই আমার এই দাড়িটা বেশ জবরদস্ত হয়েছে, আর লোকজনকে ফাঁকি দেওয়ায় কোনো সমস্যা হবে না। একটা আস্তানা দেখতে হবে। দেখি আর একটু এগোই, সামনে একটা জঙ্গল দেখছি, যাই ওইখানেই একটু নিরিবিলিতে ব্রেক ধরতে হবে। যাই, এগোই। ঘটা রে, আর পারছি না তো। ঠিক বলেছিস, মন্ত্রী মশাইয়ের সাথে আর থাকা সম্ভব নয়। সব কাজ করি, উপযুক্ত পারিশ্রমিক পাই না। শুধু তাই, গোপালের সাথে যতবার বুদ্ধির লড়াইয়ে গেছে আমাদের মন্ত্রী মশাই গো হারা হেরে মরেছে, তবু হাল ছাড়বেন না। আমাদের কি দোষ হলো বলতো বটা? মন্ত্রী মশাইয়ের ভয়ে আমাদের ঘর বাড়ি ছেড়ে বনে বনে ঘুরতে হচ্ছে। তাও ভালো, শান্তিতে ঘুমোতে পারবি। এখানে কোনো একটা ভালো জায়গা দেখে কুঁড়ে ঘর বানিয়ে নেব, আমরা একটু শান্তিতে থাকতে পারবো। গোপাল দাদু, ওই দেখো একটা কিরকম পাখি, দেখতে অনেকটা কাকের মতো। ওরে, ওটা কিন্তু কাক নয়, ওটা কোকিল। এই সেই কোকিল, কাকের বাসায় যে ডিম পাড়ে। কাক মা ডিমের তা দিয়ে বাচ্চাকে বড় করে, তারপর বাচ্চা বড় হলেই কাককে ছেড়ে সোজা অন্য গাছের মগডালে চলে যায়। আচ্ছা গোপাল দাদু, এই যে কোকিল বড় হয়ে কাকের বাসা ছেড়ে চলে গেল, এতে কাকের মায়ের কোনো কষ্ট হয় না? হয়তো হয়। ওই দেখো।
কিরে বটা ঘটা, এদিকে কোথায় যাচ্ছিস? আর ভালো লাগছে না কৃষ্ণনগরে, মনে শান্তি নেই, খেয়ে আরাম নেই, ঘুমিয়ে সুখ নেই, একটা বৎখাত জীবন চলছে। হ্যাঁ, ভাবছি জীবনটা জঙ্গলের মাঝেই কাটিয়ে দেব। আমাদের মন অবুঝ, চারিদিকে কত সবুজ। বেশ বেশ বেশ, মন ঠান্ডা হওয়ার সাথে সাথে মাথাগুলো যেন ঠান্ডা হয়। আর যাই করো, কারো অনিষ্ট করো না বাবা। না না, আমরা আর কিচ্ছু করব না। মন্ত্রীমশাইয়ের সাথে থেকে থেকে আমাদের মতিগতি খারাপ হয়ে গেছে, সেই জন্য আমরা বদলাতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই। বেশ, সুমতি হলেই ভালো। চলো বাবারা, আমাকে আবার রাজসভায় যেতে হবে। ও ঘটা, ওই দেখ একটা লোক গাছতলায় বসে আছে। চল তো, চল গিয়ে আলাপ করে আসি। চলে আয়, চলে আয়, ঝটপট চলে আয়। বাবা, কে আপনি? আমার নাম হলো গিয়ে ওই ফটফটানন্দ। আয় আয় আয়, কাছে আয়, কাছে আয়। আপনার জীবনে কি অনেক কষ্ট বাবা? ওরে আমার পাগল ছেলে, আমার নামেও আনন্দ, কাজেও আনন্দ, বুঝলি কত আনন্দ। তাহলে একটু দেখুন না, আমাদের যাতে মনে প্রাণে আনন্দ আসে। তোর আনন্দ তো এই জায়গায়, আনন্দে একেবারে ভেসে যাব। আমার কথা অনুযায়ী চল, বুঝলি, দেখবি তোদের কোথা থেকে কোথায় পৌঁছে দেবো আমি। তার জন্য আমাদের কি করতে হবে? তোদের কিচ্ছুটি করতে হবে না রে, কিচ্ছুটি করতে হবে না, যা করার সব আমি করব। তোদের শুধু একটা ওই সাদা বড়ি দেব, সেই বড়িটা কাঁচা দুধে মিশিয়ে দিবি, তারপর দেখবি ভাগ্যের চাকাটা কিরকম ঘুরে যায়। কি করে? ওরে, ও কি আর যে সে সাদা বড়ি, হ্যাঁ, ওর নাম হলো স্যাকারিন, চিনির থেকেও মিষ্টি। নে নে নে, তোরা দুজনে একটা করে বড়ি খা দেখি। বাবা 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 বাবা, কিন্তু কোনো ক্ষতিকারক নয়। শুনেছি এখানকার মন্ত্রী নাকি ভীষণ ধূর্ত, আর মহারাজ নাকি বোকাশোকা। তা ওই মন্ত্রীর মাথাটা পেয়ে গেলে এই কৃষ্ণনগর থেকে মোটা লাভ করব, বুঝলি। শোন, এই কাল আমার সাথে ওই মন্ত্রীর দেখা করিয়ে দে, বুঝলি। ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি মন্ত্রীমশাইয়ের কাছে। চল ঘটা, আমরা মন্ত্রীমশাইয়ের কাছেই ফিরে যাই। চল চল। মন্ত্রীমশাই তো এখন রাজসভায়, আমরা ওই রাজবাড়ির বাইরে গাছের তলায় অপেক্ষা করব। চল। মহারাজ, আপনাকে একটা খবর দিই, বটা আর ঘটা দুজনেই কৃষ্ণনগর থেকে চলে যাচ্ছে। বাহ বাহ বাহ, সকালে একটা কাজের খবর দিলে গোপাল, এখান থেকে গেছে, খুব ভালো হয়েছে। ওদের সাথে কথা হলো, যা শুনলাম ওরা ওই কৃষ্ণনগর ছাড়ছে আমাদের মন্ত্রী মশাইয়ের জন্য। ওই যে আমাদের মন্ত্রী মশাই আছেন। কি মন্ত্রী মশাই, আজ তো বিরাট ঘটনা ঘটেছে। কি ঘটনা? না, মানতেই হবে তোমার এলেম আছে। এলেম যে আছে সেটা পৃথিবীর প্রায় সব লোক জানে। বলো গোপাল, বলো আমার দ্বারা কি ঘটেছে। আজ সকালে দেখলাম বটা আর ঘটা দুজনে এই কৃষ্ণনগর ছেড়ে যেদিকে দু চোখ যায় সেদিকে যাচ্ছে। ওদের মুখে আপনার খুব প্রশংসা শুনলাম, কি ভালো ভালো কথা বলছিল। ভালো ভালো কথা? হ্যাঁ, বেশ গুছিয়ে ভালো ভালো কথা বলছিল। বলছিল ওই মন্ত্রী মশাইয়ের সাথে থেকে থেকে আমাদের মতিগতি খারাপ হয়ে যাচ্ছে। এইসব কথা বলেছে? না বললে কি আর আমি বানিয়ে বানিয়ে বললাম? আমার নাতি নাতনিরাও ছিল, তাদের সামনে এইসব কথা শুনতেও খারাপ লাগে। হাজার হোক আপনি এই রাজ্যের মন্ত্রী তো। আহ, কি পরিচয়টাই বানিয়েছো মন্ত্রী, হ্যাঁ? বটা ঘটার মতো একটা 2 পয়সার মানুষও তোমাকে উদ্দেশ্য করে কথা বলে। হায় হায় হায়, নিজেকে পাল্টাও, দেখো সুনাম আনতে পারো কিনা। মন্ত্রীমশাই খুব চিন্তিত তার সুনাম নিয়ে। বটা ঘটা ঘেঁটে দিল শুধু বদনাম দিয়ে। বটা ঘটার হচ্ছে। মন্ত্রীমশাইকে ওই ফটফটানন্দের সঙ্গে দেখা করিয়ে দিলেই আমাদের কাজ শেষ। বুঝলি বটা, আমাদের আর
কৃষ্ণনগর ছাড়া হলো না। দেখ আমাদের এইখানেই উন্নতির যোগ আছে। হ্যাঁ এই সময় হয়ে গেছে, এক্ষুনি মন্ত্রী মশাই বের হবে। দাঁড়া, এই সময় এইখানে থাকা উচিত নয়। গোপালও তো বেরোবে। গোপালকে তখন মন্ত্রীমশাইয়ের সম্পর্কে কত কি বললাম, আবার সেই আমরাই মন্ত্রীমশাইয়ের জন্য এখানে দাঁড়িয়ে আছি। ব্যাপারটা কেমন হয়ে গেল না? কথাটা মন্দ বলিসনি তো। তাহলে কোথায় দাঁড়াবো? চল ওই গাছের আড়ালে যাই, ওইখান থেকে আমরা সব কিছু দেখতে পাবো। চল চল। ওই ঘটা, ওই মন্ত্রীমশাই বেরোচ্ছেন। চল চল তাড়াতাড়ি ধরি। তো তোরা এখন এখানে? আপনার জন্য এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কেন আমার জন্য? কেন তোরা তো আমার জন্য খারাপ হয়ে যাচ্ছিস। মানে এ আবার কোথা থেকে শুনলেন মন্ত্রীমশাই? শুনেছি আমার জন্য তোদের মতিগতি খারাপ হয়ে যাচ্ছে। এই রে, গোপাল সব বলে দিয়েছে। মন্ত্রীমশাইয়ের মান ভঞ্জন করব কি করে? আড়ালে আবডালে আমার নামে বেশ কথা চলে। বাহ, বেশ খুব ভালো। মন্ত্রীমশাই কি বলতে কি বলে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, কি বলতে কি বলেছি। আমরা পায়ে ধরছি। এই বটা মন্ত্রী মশাই, পায়ে ধর, পায়ে ধর। ঠিক বলেছিস, আপনার শ্রীচরণে আমাদের স্থান দিন। আমাদের ফেরাবেন না? এই দুই পায়ের মধ্যিখানে আমাদের একটু জায়গা দিন। ঠিক আছে ঠিক আছে, কি বলতে এসছিস বল। ওই বনের ধারে একটা লোক এসেছে, উনি আপনার সাথে দেখা করতে চান। উনি পুরো বিষয়টা আপনার সাথে কথা বলে বুঝিয়ে দেবেন। উনি আপনার নাম শুনে আপনার সাথে দেখা করতেই এসেছেন। হ্যাঁ ঠিক আছে, চল দেখি কি বলতে চায়। বুঝলাম, এই স্যাকারিন কাঁচা দুধে মিশিয়ে দিলে দুধ মিষ্টি হয়ে যাবে, কিন্তু গরু কোথায় পাবো? আরে বাবা, হাট থেকে গরু কিনে নিন মন্ত্রী মশাই। তারপর শুরু করুন, দেখবেন একেবারে লালে লাল হয়ে যাবে। সব গরু কিনে স্যাকারিন দিয়ে দুধ মিষ্টি করে আমরা কম দামে বেচবো। ভালো দুধ কম দামে পেলে কৃষ্ণনগরের মানুষ আমাদের দুধই কিনবে। হ্যাঁ, আমি কম পয়সায় দুধ দিচ্ছি, এটা একটা দারুণ প্রচার হবে। আমি বলবো এটা সমাজ সেবা। যখন সবাই আপনার সাথে ওই দুধের প্রতিযোগিতায় হেরে যাবে, তখনই আপনি দুধের দামটা বাড়িয়ে দেবেন। বুঝেছি, আর বলতে হবে না। আমাদের কাজ আজ থেকেই শুরু হলো। বটা ঘটা, কাল হাট থেকে গরু আনতে যাব, তোরা দুজন আমার সাথে যাবি কেমন? ব্যাস, শুরু হয়ে গেল আমাদের ব্যবসা। দাও গো ভোলা ময়রা, আমাকে 1 সের দুধ দাও। হ্যাঁ নাও নাও গোপাল বাবু, নাও। এ তল্লাতে আমার থেকে ভালো দুধ আর পাবে না। তাই জন্যই তো আশা। তোমার দুধটা এত ঘন, মাঝে মাঝে জানা করি গো, নাতি নাতনিগুলোকে একটু চিনি ছড়িয়ে দিই, ব্যাস ওরা কি আনন্দ করে খায়। হ্যাঁ গোপাল বউ, আমরাও দুধের ব্যবসা করছি, তারপর মিষ্টির ব্যবসাও করব। আমাদের দুধ এমন মিষ্টি, নতুন করে চিনি আর গুলতে হবে না। খেয়ে দেখো না গোপাল বউ, দেখো। এই ফুটি, আয় 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 আয়। ওরে বাবা, সত্যি তো খুব মিষ্টি। ঠিক ঠাকুরের চরণামৃত, তাই না রে গুলটে? তোর এই দুধের দাম কত? 10 মোহর। আমি মাত্র 5 মোহরে দেব। তাহলে তো কাল থেকে তোমার থেকে আর দুধ নেব না। হ্যাঁ, আপনি আবার কবে গরু কিনলেন? আমি কাল হাট থেকে গরু নিয়ে এসেছি। আপাতত 4টে গরু। আরে ব্যবসার জন্য নয়, সমাজ সেবার জন্য। সবাইকে কম দামে দুধ খাওয়াবার একটা ব্রত নিয়েছি। হ্যাঁ, সে তুমি যা করেছো ঠিক আছে, কিন্তু আমার পেটে লাথি মারলে কেন? আমরা কারো পেটে লাথি মারিনি ফোলা, আমরা সমাজ সেবা করছি। আচ্ছা শোনো গোপাল বউ, কাল বটা ঘটা তোমার বাড়িতে দুধ দিয়ে আসবে, বিনিময় মূল্য মাত্র 5 মোহর। খুব ভালো হয় তাহলে। এই বটা ঘটা কাল সকালে ঠিক সময় চলে আসবে কিন্তু। হ্যাঁ, একদম চিন্তা করো না গোপাল বউ। চল এবার আসি রে ভোলা, কাল থেকে আমি ছানার পায়েস খুব অল্প মূল্যে বিক্রি করব, দরকার লাগলে বলো কিন্তু গোপাল বউ। তাহলে আমি এখন কি করব? মন্ত্রী মশাই এটা ঠিক হচ্ছে না। আমি এবার গোপালকে জানাবো। আজ মন্ত্রীমশাই সারাক্ষণ শুধু মিটিমিটি হেসেই গেলেন। ব্যাপারটা কি ঠিক
বোঝা গেল না? মন্ত্রীমশাইয়ের মুখে আছে রহস্যময় হাসি, কি জানি কেন যে হাসেন যায় না বোঝাতা। ঠিক বলেছ সভাকবি, এই হাসিতে খটকা তো আছেই, কারণ মন্ত্রীমশাই তো খুব জটিল, সারা মাথার মধ্যে শুধু পেঁচ আর পেঁচ। আমি খুব বিপদে আছি। কি বিপদ? তোমার মুখ চোখ ওইরকম কেন? আমার ব্যবসা পত্র এবারে লাঠে উঠলো গোপাল দাদা, এবার আমি না খেয়ে মরবো। শান্ত হও, শান্ত হও ভোলা, কি হয়েছে সেটা বলো। আপনি শুধু দুধ বেচে যান, বুঝলেন কি না? আমি আপনাকে স্যাকারিন যোগান দিয়ে যাব। তারপর যখন কৃষ্ণনগরে দুধ বেচার কেউ থাকবে না, তখন দুধের দামটা ঝপ করে বাড়িয়ে দেবেন, বুঝলেন? সমাজ সেবাও হলো, তারপর ব্যবসাও হলো। ঘটা ঘটা, বুঝলি, ইনি খুব মহান ব্যক্তি। তার বুঝনি ওনার থেকে কত কি শেখার আছে। এবার আমরা যাই, রাত হলো তো। এবার আপনারা আসুন আসুন। গরু কিভাবে মিষ্টি দুধ দেয় সেটাও তো ভাববার কথা। আমার বিশ্বাস দুধে কিছু মেশানো হচ্ছে। কি মেশানো হচ্ছে বলে মনে হয় বিজ্ঞানী? চিনির মতো মিষ্টি, কিন্তু চিনির মতো ক্ষতিকর নয়। স্যাকারিন, দেখতে সাদা কিন্তু অসম্ভব মিষ্টি। এতে করে মন্ত্রীমশাইয়ের লাভ কি? তুমি কিচ্ছু ভেবো না, আমি দেখছি। শোনো বিজ্ঞানী, কাল আমি রাজসভায় যাব না, মহারাজকে কিচ্ছু বলার দরকার নেই, বুঝলে? মন্ত্রী, তোমার নামে তো জয়ধ্বনি শুনছি। তুমি নাকি সবাইকে অতি কম মূল্যে পুষ্টিকর দুধ খাওয়াচ্ছ। আমি নিজেকে বদলাচ্ছি মহারাজ। বাহ বাহ বাহ, শুনেও সুখ। কি বলো বিজ্ঞানী? যতক্ষণ না এর মধ্যে কি উদ্দেশ্য আছে আর কি বিধেয় আছে তা জানতে পারছি। আহ, তুমি আর গোপাল না কিছুর মধ্যে ভালো দেখতেই পারো না। আচ্ছা, গোপাল কোথায়? কোথায় যাচ্ছে রে বাবা? এ তো জঙ্গলের শেষ প্রান্তে চলে এলো। আচ্ছা, ওখানে কাকে যেন দেখছি। ফটফটানন্দজি, আমরা এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি, এই যে তোদের মোড়ক। আচ্ছা, কেমন চলছে? আর কিছুদিনের মধ্যে কৃষ্ণনগরের সবাই আমাদের থেকে দুধ নেবে। আরে, আর কিছুদিন পর থেকে তো জলের মতো লাভ আসবে। যেই দেখবি সবার গরু কিনে নেওয়া হয়ে গেছে, ঠিক তখন থেকেই দুধের দাম বাড়িয়ে দিবি। একেই বলে বাণিজ্য। এখন যদি আর আমাদের থেকে দুধ না নেয়? আরে বাবা, মিষ্টি দুধে ওদের মন মজে গেছে রে। তখন ওরা বেশি দামেও দুধ কিনবে। কোথায় গরুগুলো আছে? আমাদের বাড়ির সামনে একটা মণ্ডপ বাঁধা হয়েছে। আমরা সকালে দুধ দুয়ে স্যাকারিন দিয়ে সব প্রস্তুত করে বিক্রি করতে বেরোবো। শুধু তাই নয়, আমরা প্রত্যেক দিন দুধ কতটা মিষ্টি হচ্ছে সেটা বোঝার জন্যে নিজেরা আগে ওই দুধ খেয়ে যাচাই করি, তারপর লোকজনকে বিক্রি করি। চোখ কান খোলা রাখিস কিন্তু। আমাদের চোখ কান সব খোলা। আচ্ছা, এইবার ব্যাপারটা বুঝলাম। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনার সমাজ সেবা আমি বার করছি। তার মানে এই ছিল মন্ত্রীর মনে। বললাম না, মন্ত্রীমশাই কখনো সোজা পথে চলে না। মন্ত্রী মশাইকে তো এবার থামাতে হবে। শোনো বিজ্ঞানী, আমার মাথায় একটা বুদ্ধি আছে। বটা ঘটা রোজ সকালবেলা ওই মিষ্টি দুধ খাওয়ার আগে নিজেরা সেই দুধ খেয়ে মিষ্টতা যাচাই করে। তাই ওরা খাওয়ার আগে দুধে যদি এমন কিছু মিশিয়ে দেওয়া যায় যাতে ওদের আচ্ছা করে প্যাঁচে ফেলা যায়। আমার কাছে একটা জোলাপ আছে, ওটা যদি দুধের সাথে মিশিয়ে দাও তাহলে একটা মজার ব্যাপার ঘটবে। হ্যাঁ। কি ঘটবে? সবার ইয়ে পাবে, কিন্তু ইয়ে হবে না। হ্যাঁ। বাচ্চারাও তো খাবে। তা খাক না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ঠিক আছে, কাল ভোর রাতে তুমি আর আমি মিলে ওই জোলাপ দুধে মিশিয়ে দেব। ঠিক আছে।
শোনো গিন্নি, কাল বটা ঘটা যে দুধ দিয়ে যাবে সেই দুধ কিন্তু তুমি নিজেও খাবে না আর বাচ্চাদেরও খেতে দেবে না। কেন গো? হ্যাঁ? আর কেন, তোমাদের মিষ্টি দুধ দিয়ে বশ করলো, তোমাদের মাথায় বুদ্ধি হলো না যে গরু কখনো মিষ্টি দুধ দেয়? সত্যি তো, এটা তো ভাবিনি। দুধে কি খারাপ কিছু মেশাচ্ছিল নাকি? হ্যাঁ? না না, ওদের ওইসব ইচ্ছে ছিল না। মন্ত্রীমশাই অন্য কিছু ভাবছিলেন, সব পরে বলবো। এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল খুব ভোরে উঠতে হবে। ঘটা সব হয়ে গেছে। ভালো করে মিশিয়েছিস তো? এবার চল হাত মুখটা ধুয়ে নি, তারপর মন্ত্রীমশাই এসে যাবেন, আমরা একসাথে বের হব। হ্যাঁ চলো বিজ্ঞানী, দুজনে মিলে দুধে জোলাপ মেশাই। আমি এইগুলোতে মেশাচ্ছি, তুমি ওইগুলোতে মেশাও। এরপর তুমি আমি গিয়ে মহারাজকে নিয়ে আসবো, পুরো বিষয়টা জানাতে হবে। এইবার দুধের দাম বাড়াতে হবে। অনেক দিন ধরে আমরা সমাজ সেবা করেছি, আমি এখন কপরদক শূন্য। ওই যে ভোলা দাঁড়িয়ে আছে। ভোলা, তোর গরুগুলো আমাকে দিয়ে দে, তোকে কিছু মোহর দিয়ে দেবো। না 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 না, আমার গরু আমার কাছেই থাকবে। আমি না খেয়ে মরলে আমার গরুও না খেয়েই মরবে। ভালো কথা বললে লোকে শোনে না, কি আর করা যাবে? তোকে দেখে খুব কষ্ট হচ্ছে রে, কি আর করা যাবে বল? না না, আমাকে মহারাজের কাছে যেতেই হবে। আমি এক্ষুনি যাব। মহারাজ, আমি আর বিজ্ঞানী নিজের চোখে দেখে তবে আপনাকে বলতে এসেছি মহারাজ। তোমরা কি কি দেখলে সেটা আমাকে বলো শুনি। মহারাজ, আমরা দুজনে দেখি। ঘটা সব হয়ে গেছে। ভালো করে মিশিয়েছিস তো? এবার চল হাত মুখটা ধুয়ে নি, তারপর মন্ত্রীমশাই এসে যাবেন, আমরা একসাথে বের হব। হ্যাঁ চলো বিজ্ঞানী, দুজনে মিলে দুধে জোলাপ মেশাই। ছি 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 ছি, আমার মন্ত্রীর মন এত ছোট। তুমি যাও, আমি সেনাপতিকে ওই ভণ্ডকে গ্রেপ্তারের আদেশ করে তোমাদের কাছে যাচ্ছি। আমাদের রাজ্য হস্তগত করতে চাও? এবার ভালোয় ভালোয় দোষ স্বীকার করো, নইলে মহারাজ কিন্তু তোমাকে ফাঁসি দেবে, এই বলে রাখলাম। না 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 না, স্বীকার করছি, আমি অন্যায় করেছি। চলো এবার কারাগারে, চলো। ঘটায় তোতে আমাতে একটু দুধ ফুটিয়ে খাই। হ্যাঁ চল, একটু খাই। তাছাড়া দুধ কতটা মিষ্টি হয়েছে সেটাও তো যাচাই করতে হবে। কিরে, কি করছিস? একটু দুধ খেতে ইচ্ছে করছে, খাবো। ঠিক আছে, খা, আমাকে একটু দিস। ঠিক আছে মন্ত্রীমশাই, একটু ফুটিয়ে আনছি। মহারাজ, মহারাজ, আপনার সাথে আমার কথা ছিল। তুমি কি কথা বলবে? পথে চলতে চলতে বলো। আমরা এখন বটা ঘটার ঘরে যাব। মহারাজ, এই মন্ত্রী মশাই আমাদের মতো ব্যবসায়ীদের পেটে লাথি মারছে। আমি ওদের হাতে নাতে ধরতে যাচ্ছি। চলো, ওখানে দেখাও হবে আর কথাও হবে। এই, এটা কিরকম হচ্ছে? আমারও হচ্ছে, কি আশ্চর্য। আমি একটু প্রথমে আমি যাই। পরিষ্কার হবে না, ওই রকম ভাবেই চলবে। গোপাল কাল বটা ঘটার পেছনে গিয়ে সব কথা শুনেছি। আমি সেপাই পাঠিয়ে ওকে কারাগারে নিয়ে নিচ্ছি। এবার তোমাকে কারাগারে নেব। ভাগ্যিস গোপাল আমায় বলেছিল। নাও ভোলা, কাল থেকে তোমরা তোমাদের ব্যবসা শুরু করে দাও। জয় মহারাজের জয়। না না না, জয় গোপালের বলো, জয় গোপালের জয়। জয় গোপালের জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।